আমাকে দেখতে পাচ্ছ না? এই তো আমি এখানে। সেদিন সকাল থেকেই মুষলধারায় বৃষ্টি হচ্ছিল। পথঘাট জলে ডুবে গিয়েছিল একেবারে। যানবাহন চলাচল বিপর্যস্ত হয়ে পড়েছিল একেবারে। অফিস কামাই করে ঘরে বসেছিলাম। হঠাৎ সন্ধ্যাবেলা অবনী এসে হাজির। ওর চুলগুলো ছিল উস্কো খুস্কো, চোখ দুটো লাল বর্ণে। কতদিন যে দাড়ি কামাইনি সেটা দেখেই বুঝে গেছিলাম। বললাম, কি ব্যাপার রে? অবনী একটি কথাও না বলে আমার ঘরে ঢুকে সোফায় গা এলিয়ে চুপচাপ বসে রইল। অবনী আমার বন্ধু। ও একজন প্রেস ফটোগ্রাফার। বিভিন্ন কাগজে ওর তোলা ফটো ছাপা হয়। খুব স্মার্ট ও সুদর্শন যুবক। ত্রিবেণীতে গঙ্গার ধারে ওদের নিজেদের বাড়ি, সেখানেই থাকে এবং ডেইলি প্যাসেঞ্জারি করে। অবনীর ওই রকম চেহারা দেখে বললাম, তোর কি হয়েছে অবনী? এ কি চেহারা তোর? অবনী তার করুণ চোখ দুটো তুলে আমার দিকে তাকিয়ে বলল, আমি বোধহয় আর বেশি দিন বাঁচবো না রে। কেন, হঠাৎ এরকম মনে হওয়ার মানে? অবনী বলল, তুই ভূত বিশ্বাস করিস? না, তবে ভূতের নামে ভয় পাই, কিন্তু চাক্ষুষ দেখিনি বলে বিশ্বাস করি না। বাড়িতে একদম টিকতে পারছি না। আজ কিছুদিন হলো আমার ঘরে অদ্ভুত সব কাণ্ড হয়ে যাচ্ছে। আমার এত ভয় করছে যে মনে হচ্ছে আমি যেন আত্মহত্যা করি। ওর কথায় শিউরে উঠলাম আমি। বললাম, ছি অবনী, ও কথা মুখেও আনতে নেই। কাপুরুষের মতো আত্মহত্যা করতে কেন যাবি? আচ্ছা, আমি পাগল হয়ে যাইনি তো? আমি বললাম, মনে তো হচ্ছে তাই হয়েছিস। যাক, তোর ভাই কি সে মাসে দুর্গাপুরে চাকরি পেয়ে চলে গেছে? হ্যাঁ, করছে। তুই তাহলে বাড়িতে একা? হ্যাঁ, কিন্তু বিশ্বাস কর, আজ কিছুদিন হলো ও বাড়িতে আমি কিছুতে থাকতে পারছি না। আমার বড় ভয় করছে। ওখানে আমি প্রতি রাতে আর একজনের অস্তিত্ব অনুভব করছি। কে সে? আমি নিজেই তখন স্টোভে জল গরম করে চা বসালাম। তারপর দুই বন্ধু চা খেয়ে একটু আয়েশ করে গুছিয়ে বসলাম। অবনী বলল, আমি ভাবছি কিছুদিন তোর এখানেই থেকে যাব। তোর কোনো অসুবিধা হবে না তো? না না, অসুবিধে কেন হবে? তবে আমার মনে হয় তোর আমার কাছে থাকার চেয়ে আমারই বরং তোর ওখানে থাকা ভালো। খবরদার, ওখানে কোনো মানুষ থাকতে পারে না। তুইও পারবি না। আমার মতো তুইও তাহলে পাগল হয়ে যাবি। আমি ভাবছি বাড়িটা বিক্রি করে অন্য কোথায় চলে যাব। তা তোর ভাই আপত্তি করবে না এতে? বোধহয় না। ওকে সব কথা আমি জানি, চিঠিতে দিয়েছি। সামনের মাসে ও সোজা তোর এখানে চলে আসবে। তারপর এইখানে বসে আলোচনার পর যা হয় একটা কিছু ঠিক করে নেব। ও বাড়িতে তোরা কতদিন আছিস? ওটা তো আমাদের পৈতৃক বাড়ি। আমার বাবা, আমার ভাইয়ের জন্ম ওই বাড়িতেই। এর আগে আর কখনো ওরকম অস্তিত্ব অনুভব করেছিস কি? না, কখনো না। এমনকি দিন 15 আগেও না। আমি কিছুক্ষণ গুম হয়ে বসে রইলাম। তারপর বললাম, ঠিক কি কি হয় বলতো? অবনী একবার হাতের ঘড়িটা দেখল, তারপর বলল, তুই যখন নিজেই যেতে চাইছিস তখন আমার মনে হয় আমার কথা না শুনে সব কিছু তোর নিজের চোখেই দেখা বা অনুভব করা ভালো। কেননা আমার সব কথা তুই বিশ্বাস করবি কিনা তা তো জানি না। তবে তুই গেলে আমি খুব খুশি হব, কেননা আমিও দেখতে চাই আমার ঘরে আর একজনের উপস্থিতি সত্ত্বেও ওইসব ঘটে কিনা। যদি যাস তো এক্ষুনি চল, লাস্ট ট্রেনটা পেয়ে যাব। আমি বললাম, না, আজ এই দুর্যোগের রাতে নয়, কাল সকালে বরং যাব। তারপর 2-1 দিন থেকে আবার তোকে সঙ্গে নিয়ে ফিরে আসব। যতদিন তোর ভাই না আসে ততদিন তুই আমার কাছে থাকবি। এই অবস্থায় তোকে একা থাকতে দেওয়া যাবে না। তাহলে তো খুব ভালো হয় রে। আমার এখন মাথা ঠিক নেই। আমার ভালো মন্দর ভার এখন তোর হাতে ছেড়ে দিলাম। তবে এও জেনে রাখিস, আমি আর কোনোদিনও একা থাকতে পারবো না। সব সময়ের জন্য
আমার একজন সঙ্গী অবশ্যই চাই। এরপর আমরা দুজনে অনেক রাত পর্যন্ত গল্প করে কাটলাম। আলু ভাজা আর গরম লুচি খেয়ে পাশাপাশি শুয়ে পড়লাম দুজনে। শোয়ার পরে ঘুম ভাঙলো তখন বেশ সকাল হয়ে গেছে। ঘুম থেকে উঠে অবনী বলল, ও কতদিন যে এমন আরামে ঘুমায়নি, আমার তো একদমই ইচ্ছা করছে না ওই অভিশপ্ত বাড়িতে ফিরে যেতে। আমি বাথরুমে গিয়ে মুখ হাত ধুয়ে এসে বললাম, ছাদ থেকে শ্মশান অবনীর বাড়িতে গিয়ে হাত মুখ ধুয়ে চা পর্ব শেষ করলাম। তারপর বললাম, আমি একবার আধ ঘন্টার জন্য বাইরে যাচ্ছি, তুই একা থাকতে পারবি তো? অবনী বলল, সবচেয়ে আশ্চর্যের ব্যাপার কি জানেন? ও প্রায় রাতেই চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। এমন সময় ওদের ভেতর থেকে একজন যুবক এগিয়ে এসে বলল, দাদা, আমি এক রাতের একটা ঘটনার কথা বলবো, শুনেই আপনি অবাক হয়ে যাবেন। হ্যাঁ, ভাববেন মিথ্যে কথা বলছি। আমার কথা এরা কেউ বিশ্বাস করে না, হাসে, মনে করে আমি বোধহয় বানিয়ে বলছি। বেশ তো, শুনি না কি ব্যাপার। শুনুন তবে। সেদিন রাতে অবনীদা যখন চিৎকার করে অজ্ঞান হয়ে যায়, তখন আমি আর ওর পাশের বাড়ির বিষ্টুদা উঠে যাই। কিন্তু গিয়ে যা দেখলাম তাতে গায়ে কাঁটা দিয়ে উঠলো। আগে কিরকম তা? অবনীদা নিচের দরজায় খিল দিয়ে ওপরের ঘরের দরজায় বন্ধ করে শোয়। সেদিন অবনীদার চিৎকার শুনে আমি আর বিষ্টুদা ছুটে গিয়ে নিচের দরজায় ধাক্কাধাক্কি করতে থাকি। বেশ কিছুক্ষণ ধাক্কা দেওয়ার পর দেখলাম দরজার খিলটা কে যেন খুলে দিল। আমরা তৎপর করে শিবে মাইরি উপরে উঠে গিয়ে উপরে দরজায় ধাক্কা দিলাম। অবনীদা সাড়া নেই। তারপর হঠাৎ যেন জাদু মন্ত্র বলে উপরে ঘরের দরজাটা খুলে গেল। আমরা ভেতরে ঢুকে দেখলাম অবনীদা অজ্ঞান হয়ে পড়ে আছে। সেগুলো দেখে তো আমার মনে একটাই প্রশ্ন হচ্ছে,
এই বাড়িতে অনিদা একা থাকে, সে বাড়ি বন্ধ খিল, আমাদের ধাক্কা দেখতে পর খুলে দিল কে খিলটা? আমি অবাক হয়ে বললাম, স্ট্রেঞ্জ। যুবকটি বলল, অথচ আমার বা বিষ্ণুদার এইসব কথা এখনকার কেউ বিশ্বাস করতেই চায় না। দেখুন, আপনার কথা কেউ বিশ্বাস করুক আর না করুক, আমি করছি। তাই বলছি, আজ রাত্রে আপনাদের ভেতরে থেকে একজনও যদি কেউ আমাদের কাছে থাকেন তাহলে খুব ভালো হয়। আজ রাত্রে আমি নিজের চোখে দেখতে চাই এখানে ঠিক কি কি হয়। কিন্তু না, আমার কথায় রাজি হলো না কেউ। সবাই বলল, না দাদা, ও বাড়িতে রাত্রিবাস কিছুতেই করছি না। রাত্রিবাস করছি না, আমার দ্বারা না দাদা, ও বাড়িতে রাত্রিবাস কিছুতেই করছি না। না 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 না, আমরা পারবো না, না না না, আমরা পারবো না। বলা যায় না, যদি সত্যি ভৌতিক ব্যাপার কিছু হয় তাহলে কার কোপ কার ঘাড়ে চাপে। তবে হ্যাঁ, যদি সেরকম ভয়াবহ কিছু দেখেন তাহলে চেঁচিয়ে ডাকবেন আমাদের। আমরা একজন নয়, সবাই ছুটে যাব। আর পারেন তো দরজার খিলটা খুলে রাখবেন। আমি আচ্ছা বলে চলে এলাম। আমি যখন ফিরে এলাম তখন দেখি অবনী ছাদের আলসের ধারে চুপচাপ দাঁড়িয়ে আছে। আমি সে বললাম, কি রে, একা থাকতে ভয় করেনি তো? অবনী ঘাড় নেড়ে বলল, না, তবে মনে মনে খুব একটা সাহসও পাচ্ছিলাম না, তাই বদ্ধ ঘরে না থেকে খোলা ছাদে এসে বসে আছে। বেশ করেছিস। এখন চল দেখি গঙ্গার ধারটা একটু বেরিয়ে আসি। কোথাও নয়, ওই দেখ আকাশের অবস্থা, এই নামলো বলে। তাহলে চল, ঘরে বসে রাতের খাওয়াটা তৈরি করা যাক। কি খাবি বল? স্রেফ ডিমের ঝোল আর গরম ভাত। আমরা দুজনেই ঘরে ঢুকে স্টোভ ধরিয়ে ভাত বসালাম। সন্ধে উত্তীর্ণ হয়ে রাত্রি হলো। ভাত হয়ে গেলে ডিম সেদ্ধ বসাচ্ছি। তেমন সময় শুরু হলো প্রবল বর্ষণ। সে কি প্রচণ্ড বৃষ্টি! গতকালের রেকর্ড বৃষ্টিকেও যেন হার মানায়। অন্যদিন কি এমন সময় উৎপাত আরম্ভ হয়? এর মধ্যে আমি জিজ্ঞেস করলাম, কোনো ঠিক নেই, কখনো সন্ধ্যের পর থেকে হয়, কখনো মাঝরাতে। অবশ্যই তুই থাকার জন্য যদি না হয় তাহলে আলাদা কথা। আমি নিজের মনেই নানা রকম কল্পনা করতে লাগলাম। অবনী এখনো পর্যন্ত আমাকে কিছুই বলেনি। রাত তখন 10টা। এ পর্যন্ত সময়টা বেশ নিরুপদ্রবেই কাটল। আমি আর অবনী একই তক্তাপোষে, একই বিছানায়, দুইজনে পাশাপাশি শুলাম। শুয়ে গল্প করছি। এমন সময় হঠাৎ লোডশেডিং হয়ে গেল। আর সঙ্গে সঙ্গে অবনী আমার কাছে ঘেঁষে সরে এসে বলল, এইবার সে আসবে, নিশ্চয় আসবে। কে কে আসবে? অবনী চিৎকার করে উঠল, ওই ওই তো সে, ওই দেখ। আমি শুয়ে শুয়ে জানলার দিকে তাকালাম। দেখলাম জানালার ঘষা কাচে ফ্রক পরা 14-15 বছরের একটা কিশোরী মেয়ে এলো চুলে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। আমি কঠিন গলায় বললাম, কে তুমি? মেয়েটি নিরুত্তর। এমন সময় হুশ করে একটা দেশলা জ্বালার শব্দ হলো। তারপরই দেখা গেল টেবিলের বাতিটা জ্বলছে। এ ঘরে আমি আর অবনী ছাড়া আর কেউ তো নেই। তাহলে কে জ্বালালো এই বাতিটি? কে কে সেই অশরীরী? ততক্ষণে ছায়ামূর্তি মিলিয়ে গেছে। আমরা দুজনেই ভয়ে কাঠ। চারদিক নিস্তব্ধ, নিঝুম। অবনী যেন নীল হয়ে গেছে। আমার সারা শরীর ঘেমে উঠল। এমন সময় দেখতে পেলাম একটা হাত সেই বাতিটা তুলে নিয়ে দরজার কাছ পর্যন্ত গেল। তারপর কোমল গলার একটি ডাক শোনা গেল। আমি অবনীকে জোর গলায় বললাম, চল আয় তো, কোথায় নিয়ে যাই দেখি তো। অবনী বলল, না, খেপেছিস? ও আমায় রোজ এইভাবে ডাকে, আমি যাই না। আয় এদিকে আয়, আজকে আমি আছি তো, তোর কোনো ভয় নেই। আমার বড় ভয় করছে রে। ভয় কি? আজ তুই একা নয়, আমি তো আছি সঙ্গে। আয় চল। আমি প্রায় জোর করেই ওর হাত ধরে টেনে তুললাম।
তারপর টর্চটা নিয়ে দরজার দিকে এগোলাম। দরজার খিল আপনা থেকে খুলেই 2 হাত হয়ে গেল। আলো আমাদের পথ দেখিয়ে চলল। সিঁড়ি দিয়ে নিচে নামলো আলোটা। তারপর নিচের ঘরে দরজার কাছে গেল। যে ঘরে অবনীর ল্যাবরেটরি, সেই ঘরের কাছে থামলো আলোটা। ঘরে তালা দেওয়া ছিল, তালাটা আপনি খুলে গেল। আমরা দুজনেই ঘরে ঢুকলাম। বাতিটা টেবিলের উপর রেখে হাতটা অদৃশ্য হয়ে গেল। আর কারো অস্তিত্ব রইল না সেখানে। আমি বললাম, কি হলো? কথা কও। কথা কইছ না কেন? বলো, তুমি কে? অবনী যেন পাথর। আমারও হাত পা অবশ হয়ে আসছে। এমন সময় শুনতে পেলাম সেই কিশোরীর কণ্ঠস্বর। আমাকে কেন এখানে নিয়ে এসেছো? আমাকে মুক্তি দাও, আমাকে বন্দি করে রেখো না। তোমাদের দুটি পায়ে পড়ি। কে তুমি? আমি শ্যামা। তুমি কোথায়? কে তোমাকে বন্দি করে রেখেছে? আমাকে দেখতে পাচ্ছ না? এই তো আমি এখানে। কণ্ঠস্বর শুনে ঘরের কোণের দিকে তাকিয়ে দেখলাম সেই কিশোরীর জ্যোৎস্নার মতো হালকা শরীর অন্ধকারে ফুটে উঠল। কি করুণ তার মুখ! সে একটু একটু করে তার ছায়া শরীর নিয়ে অবনীর টেবিলের দিকে এগিয়ে গেল। তারপর ড্রয়ার টেনে একটা খাম বের করে টেবিলের ওপর রাখল। রেখেই আবার মিলিয়ে গেল অন্ধকারে। আমি টেবিলের কাছে এগিয়ে গিয়ে খামটা খুলতেই তার ভেতরে এই কিশোরীর একটি ফুল সাইজের ফটো দেখতে পেলাম। ফটোর দিকে তাকিয়ে আছি। হঠাৎ দেখলাম ফটোর ছবির মুখটা কিরকম যেন বিকৃত হয়ে যাচ্ছে। ঠোঁট দুটো কাঁপছে, চোখ দুটো ঠেলে বেরিয়ে আসছে। উফ, কি বিভৎস দৃশ্য! আরও দেখলাম ছবির গলার ওপর একটা মোটা শক্ত দড়ির দাগ ফুটে উঠেছে ক্রমশ। একসময় ফটোর ভেতর থেকে মেয়েটি চিৎকার করে উঠল। এখন হা করে দাঁড়িয়ে কি দেখছো? আমার কষ্ট হচ্ছে না বুঝি? আমি আমি যে সহ্য করতে পারছি না। তোমরা এক্ষুনি এটাকে নষ্ট করে দাও, ছিঁড়ে কুটি কুটি করে আগুনে পুড়িয়ে দাও। তাহলে কি তোমার মুক্তি হবে? হ্যাঁ, চিরতরে মুক্তি পাবো আমি। আমি যে আমার অস্তিত্ব পৃথিবীতে কোথাও একটু রেখে যেতে চাই না। কিন্তু কেন চাও না? সে তোমাদের জানবার দরকার নেই। শুধু জেনে রাখো, যাদের উপর অভিমান করে আমি আত্মহত্যা করতে বাধ্য হয়েছি, তাদেরই দেওয়ালে ছবি হয়ে আমি পৃথিবীতে থাকতে পারবো না। আমি সঙ্গে সঙ্গে ছবিটি ছিঁড়ে দেশলাই জেলে পুড়িয়ে ফেললাম। অবনীকে বললাম, এই ফটো তোর তোলা? হ্যাঁ হ্যাঁ, বছর 2 আগে তোলা। চুচুড়ার হরিবাবুর মেয়ের ছবি ওটা। ওর জন্মদিনে তুলেছিলাম। কিছুদিন আগে হরিবাবু কাঁদতে কাঁদতে এসে আমার হাত দুটি ধরে মেয়ের ছবিটি চাইলেন। জানালেন গত মাসে সামান্য একটু ভুল বোঝাবুঝির ব্যাপার নিয়ে মেয়েটিকে তিনি এবং তার স্ত্রী খুব বকাবকি করেন। তারপরে বিপর্যয়, মেয়েটি হঠাৎ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। কিন্তু বছর 2 আগে যে ছবি তোলা হয়েছিল সেই ছবি হরিবাবু এতদিন বাদে নিতে এলেন কেন? বছর 2 আগে ছবিটা আমি তুলেছিলাম ঠিকই, তবে ছবি তোলার পর থেকে হরিবাবুর টাকা দেওয়ার ভয়ে আমার সঙ্গে আর দেখা করেনি। আমিও ফটোর নেগেটিভ ওয়াশ করে রেখে দিয়েছিলাম। এখন মেয়ের স্মৃতি রক্ষা করবার জন্য হরিবাবু ডবল চার্জ দিয়ে ছবি দিতে এসেছেন। সম্পূর্ণ টাকা দিয়েও গেছেন, কিন্তু মুশকিল হলো হরিবাবুর কাছ থেকে টাকা নিয়ে নেগেটিভটা কোথায় আমি খুঁজে পাচ্ছিলাম না। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর নেগেটিভ পেলাম, কিন্তু নেগেটিভ থেকে এই ফটো তৈরি করতে গিয়ে যত বিপত্তি। বারবার নেগেটিভের ভেতর থেকে, ফটোর ভেতর থেকে মেয়েটি আমায় শাসাতে থাকে, ভয় দেখায়। সেজন্য নিচের ঘরে ঢোকায় আজকাল আমি বন্ধ করে দিয়েছিলাম। সেই নেগেটিভটা আছে? আছে। দেখি। অবনী নেগেটিভটা আমার হাতে দিতেই আমি সেটাকে অগ্নিদণ্ড করলাম। তারপর ধীরে ধীরে টর্চের আলোয় পথ দেখে দরজা বন্ধ করে ওপরে এলাম। সারা রাত ঘুম এলো না। শুয়ে শুয়ে অনেক গল্প করলাম দুজনে। বৃষ্টির বেগও কমল। ভোরবেলা চা করে খেলাম। ভোরের আগে কারেন্টটাও এসে গেল। অবনীকে বললাম, আজ একবার সময় মতো হরিবাবুকে
টাকাটা তুই ফেরত দিয়ে আসবি, কেমন? বলবি নেগেটিভটা হারিয়ে গেছে। অবনী বলল, নিশ্চয়ই। এরপরও অবনীর বাড়িতে আমি দিন 10 ছিলাম, কিন্তু না, সে রাতের পর থেকে আর কোনো উপদ্রবও সেই বাড়িতে এখনো হয়নি। শুনছিলেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা আতঙ্কের রাত। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। ও হ্যাঁ, আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেননি, তাহলে কি করছেন? এক্ষুনি সাবস্ক্রাইব করুন।